আচ্ছা, আমি ক্লাস শুরু করছি। যার যেখানে বুঝতে অসুবিধা কমেন্ট করে রাখবে, আমি লাস্টে সেগুলো সলভ করব। আচ্ছা, তো এই যে দেখো 5E মডেল, তো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিবারই একটা না একটা প্রশ্ন আসে। এখানে এই যে ফাইভ ফাইভ কথার অর্থ হচ্ছে পাঁচখানা আমরা জানি, এবং ই কথার অর্থ হচ্ছে পাঁচ রকমের এর কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ পাঁচটি ধাপ, যে পাঁচটি ধাপকে ফলো করে একজন শিক্ষিকা বা একজন শিক্ষক সে শ্রেণীকক্ষের মধ্যে শিশুদেরকে বা তার স্টুডেন্টদেরকে ভালোভাবে পড়াতে পারেন। ওকে, তো সেইটা নিয়েই বলবো। অ্যাকচুয়ালি এটা বেশিরভাগটা পেডাগজির ব্যাপার। তো দেখো, এই যে 5E, পরপর আমাদের প্রথম কাজ হবে 5Eর এই যে পাঁচখানা অর্থাৎ এই যে সাইকেলটা রয়েছে এটাকে মুখস্থ করে রাখার। তো প্রথম স্টেজ দেখতে পাচ্ছি আমরা এঙ্গেজমেন্ট থেকে শুরু করব। এঙ্গেজ এটা হচ্ছে 1 নম্বর, এবং পরপর চক্রাকারে এইভাবে কিন্তু মুখস্থ করার সময় যাব। আমরা কিন্তু কখনোই এলোমেলোভাবে কিন্তু মুখস্থ করব না। ওকে, এই যে 1 2 3 4 5 যখন মুখস্থ করবে এরকমভাবেই পরপর করবে। বাংলাটা করার দরকার নেই, এর বাংলাটার হয় শুধু ইংরেজিটা মুখস্থ করে রাখবে। ওকে, তো প্রথম স্টেজ হচ্ছে এঙ্গেজমেন্ট, এক্সপ্লোর বা এক্সপ্লোরেশন বলতে পারো, এক্সপ্লেন বা এক্সপ্লেনেশন, এলাবোরেট বা এলাবোরেশন, এবং লাস্ট স্টেজ হচ্ছে আমাদের ইভ্যালুয়েট বা ইভ্যালুয়েশন। ওকে, অর্থাৎ মূল্যায়নের স্তর। তো এই যে পাঁচখানা স্তর রয়েছে, এই পাঁচটা স্তরের কি দরকার? তো মনে রাখতে হবে আমাদের যে মূল্যায়ন, আমরা আগের ক্লাসে পড়েছি মূল্যায়ন, সেখানে দুই প্রকার মূল্যায়ন জেনেছিলাম, একটা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, একটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। তো এই যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, এই ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বর্তমানে হয় কয়টি? তিনটি, 1 2 3, তিনটি, এবং প্রতিটি অ্যাসেসমেন্ট 3বার করে হয়ে থাকে। ওকে, তো মোট 3 6 9, 9খানা পরীক্ষা হয়ে থাকে। এই যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট পাচ্ছি, অর্থাৎ যে অ্যাসেসমেন্টে পাঠদান প্রক্রিয়া চলতে চলতে শিক্ষার্থীদের কাছ থেকে বুঝে নেওয়া হচ্ছে যে তারা কতটা শিখতে পারছে, কতটা বুঝতে পেরেছে, এই সব ব্যাপারগুলো সেগুলো ফর্মেটিভ অ্যাসেসমেন্টে আসছে। অর্থাৎ শ্রেণীকক্ষে ক্লাস চলাকালীন এই অ্যাসেসমেন্ট করা হচ্ছে। তখন এই যে 5E আমাদের রয়েছে তার উপরে ডিপেন্ড করে কি দেওয়া হয় না গ্রেড দেওয়া হয়। গ্রেড কোনগুলোকে বলা হয় না, কেউ হচ্ছে এ পেলো, কেউ A+ পেলো, কেউ বি পেলো, কেউ B+ পেলো। এই যে সিস্টেম, নম্বর দেওয়ার পরিবর্তে এই যে গ্রেড প্রদানের সিস্টেম, এটাকে গ্রেড বলা হয়। তাহলে এই গ্রেডগুলো দেওয়া হচ্ছে কিসের উপর? এই জিনিসগুলোর উপর। দেখবে যে সরকারি বিদ্যালয়গুলো আছে সেখানকার যে মার্কশিট দেওয়া হয়, বর্তমানে এটার নাম হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। তো এই যে মার্কশিট বা HPRC, এর মধ্যেও এইগুলোর উপরে দেখবে নম্বর থেকে থাকে। ওকে, যে এঙ্গেজ অর্থাৎ বিভিন্ন কাজে সে যুক্ত হচ্ছে কিনা, এক্সপ্লোর কোনো কিছুকে ব্যাখ্যা করার ক্ষমতা কতটা শিক্ষার্থীর, এগুলোর উপরে। তো অ্যাকচুয়ালি আমরা বলতে পারি 5E মডেল একদিক থেকে যেমন একটা মূল্যায়নের সূচক হিসাবে কাজ করছে, অন্য দিক থেকে এটা টিচারদের কাছেও একটা আমরা বলতে পারি পদ্ধতি, যার মাধ্যমে শ্রেণীকক্ষের টিচিং লার্নিং প্রসেসটাকে আরও বেশি ইন্টারেস্টিং এবং আরও বেশি ইজি ওয়েতে করানো যায়। তো প্রথম কাজ হচ্ছে আমাদের এই পাঁচখানা এর পুরো নাম মনে রাখা: এঙ্গেজ, এক্সপ্লোর, এক্সপ্লেন, এলাবোরেট, ইভ্যালুয়েট। ওকে, 2017 সালের টেট পরীক্ষা যেটা হয়েছিল সেখানে একটা প্রশ্ন দিয়েছিল, পরপর 4টে দিয়েছিল, এবং পরবর্তী 5 নম্বর স্টেজটা জিজ্ঞেস করেছিল সেখানে। ওকে, এইভাবে দিতে পারে। 2022-এও সম্ভবত একটা এসেছিল। তো এগুলো মেন প্রশ্ন দেয় এই স্তর থেকেই, কিন্তু বর্তমানে প্রশ্ন দিন দিন কঠিন হচ্ছে আমরা জেনেছি, এবং আশা করা যায় আর এই স্তর থেকে প্রশ্ন দেবে না। হয়তো প্রশ্ন দেবে এমন যে কোনো একটা ঘটনা উল্লেখ করে দিল, কেস স্টাডি টাইপের। ওকে, যে রুমা একজন তৃতীয় শ্রেণীর ছাত্রী, সে কোনো একটি উত্তর দিলেও এবং সেই উত্তরটি সে চেষ্টা করেও সম্পূর্ণ দিতে পারলেন না, এবং তার শিক্ষিকা সেটাকে ব্যাখ্যা করে দিলেন। 5E মডেলের কোন স্তরের অন্তর্গত এটা? এই ধরনের কেস স্টাডি টাইপের প্রশ্ন দিতে পারে। ওকে, তো প্রত্যেকটা স্তর সম্পর্কে এবার আমাদের ডিটেলসে জানতে হবে। দেখো, 5E মডেলটি একটি শিক্ষাদান এবং শিখন কাঠামো, যা শিক্ষার্থীদের সক্রিয়ভাবে শেখার অভিজ্ঞতায় যুক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে। ওকে, যাতে শিক্ষার্থীরা নিজে থেকে শেখার প্রতি আগ্রহী হয়। ওকে, এটি রবার্ট কার্পুলা এবং অন্যান্য গবেষকদের দ্বারা তৈরি করা হয়েছিল। আচ্ছা, এই জিনিসটা একটু মনে রাখবে, এই যে প্রত্যেকটা জিনিসের যেমন একজন নির্দিষ্ট আবিষ্কারক থাকে, গবেষক থাকে, যেমন ধরো আমরা অ্যালেনকে বলতে পারি অনুশিক্ষণের প্রবক্তা, DW অ্যালেন, এরকম। তো এই যে রবার্ট কর্পুলা
সর্বপ্রথম এগুলো নিয়ে কাজ করা শুরু করেন। এবং এই যে 5E মডেলটা, এটা নির্দিষ্ট একজন ব্যক্তির দ্বারা কিন্তু উদ্ভাবিত হয়নি, মানে কেবলমাত্র রবার্ট কার্পুলা একাই এই জিনিসটা করে দিয়েছেন বা 5টা স্তরকে এনে দিয়েছেন এমন ব্যাপার নয়। রবার্ট কার্পুলা প্রথম শুরু করেন এবং পরবর্তীতে অনেক গবেষক এদের উপরে গবেষণা করেছেন এই এই যে টিচিং মেথডটার উপরে, এবং তারপরে এই 5E মডেল এসেছে। এটি মূলত STEM বা আমরা এটাকে শর্টে স্টেম বলে থাকি। স্টেম কথার অর্থ কি না, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্স। তো এর পুরো নামটা কিন্তু মনে রাখবে, STEM, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স। এই যে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত এই শিক্ষায় ব্যবহৃত হয়। তাহলে প্রথম যখন 5E মডেল প্রথম চালু হয়, রবার্ট কার্পুলা এবং অন্যান্য গবেষকরা এটাকে উদ্ভাবিত করলো। এবং কোন কোন না, প্রথম 4টে সাবজেক্টে এটাকে প্রয়োগ করা হয়েছিল। কিসে না, সায়েন্সের ক্ষেত্রে বা বিজ্ঞানের ক্ষেত্রে, টেকনোলজি বা প্রযুক্তি শিক্ষাদানের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং শিক্ষাদানের ক্ষেত্রে এবং গণিত শিক্ষাদানের ক্ষেত্রে। ওকে, প্রথমে কিন্তু আর্টসের দিকগুলো এই 5E মডেলের অন্তর্ভুক্ত করা হয়নি। আচ্ছা, এই মডেলটি 5টি প্রধান ধাপে বিভক্ত। কি না, প্রথম স্টেজ হচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট বা এঙ্গেজ বা আকর্ষণ করা। এঙ্গেজ কথার অর্থ হচ্ছে আকর্ষণ করা। এই স্তরটা হচ্ছে একদম প্রথম স্তর এবং সব থেকে ইম্পর্টেন্ট স্টেজ এটা। কেন? দেখো, তুমি যখন টিচার হয়ে পড়াতে যাচ্ছ একটা স্কুলে, স্বাভাবিকভাবে কোনো ছোট বাচ্চাই সে কিন্তু পড়তে চাইবে না যে হ্যাঁ আমি পড়বো বলে বসে আছি, এরকম না। তাদের মনটা সবসময় কি হবে, যে আমি পড়বো না, অন্য কিছু করব। হয় কারো মন খেলাতে পড়ে আছে, কারো মন ছবি আঁকায় পড়ে আছে, এরকম। তো প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হচ্ছে তাদের মনটাকে আকর্ষণ করানো পড়ার প্রতি। ওকে, তুমি যখন গেই তাদেরকে যদি বলো যে আজকে আমরা সালোক সংশ্লেষ নিয়ে পড়বো, তখনই কিন্তু তাদের একটা মনে বিতৃষ্ণা চলে আসবে। ঠিক আছে, কিন্তু যদি এইভাবে উপস্থাপন করো যে আজকে আমরা পড়বো না, আজকে আমরা একটা গল্প করব, যে আমরা তো প্রতিদিন ভাত রুটি খাই, তাহলে গাছেরা কি খায়, গাছেরা কিভাবে রান্না করে, এই গাছের রান্না করার একটা গল্প শুনবো। এই যে দেখো, একই কথা তুমি উপস্থাপন করবে সালোক সংশ্লেষ অর্থাৎ গাছের খাবার তৈরির পদ্ধতি, কিন্তু সেটা যখন সরাসরি প্রথমে এসে বলছো যে আমরা আজকে পড়বো সালোক সংশ্লেষ, তখন ওই বাচ্চাদের মনটা কি হয়ে যাবে, একটু ভারাক্রান্ত হয়ে যাবে, তারা চাইবে না পড়তে। স্বাভাবিকভাবেই কেউই পড়তে চায় না। কিন্তু যখন তুমি বলবে যে গাছেরা কিভাবে রান্না করে সেই জিনিসটা নিয়ে আজকে আমরা গল্প করব, বা একটা ছবি আঁকলে বোর্ডের মধ্যে গাছপাতার, তখন কি হলো না, তাদের মনটা, কারোর মন ছিল কি না মিড ডে মিলে, কারোর মন ছিল মাঠে খেলা হচ্ছে সেই খেলা দেখছিল, কারোর মন খাতার অন্য কোনো একটা পাতায় সে একটা ছবি আঁকছিল। তো সেই সব দিকে সরে তখন তোমার গল্প শোনার প্রতি চলে এলো। অর্থাৎ দেখো, তুমি তাদের কি করলে না, তাদের মনোযোগটাকে আকর্ষণ করলে, তাদেরকে পাঠদান প্রক্রিয়ায় চুম্বকের মতো টেনে নিয়ে এলে। এই স্টেজটার নাম হচ্ছে এঙ্গেজমেন্ট স্টেজ। ওকে, এটা হচ্ছে প্রথম স্টেজ। দেখো, এই পর্যায়ে শিক্ষার্থীদের আগ্রহ তৈরি করা হয় এবং পূর্ব জ্ঞান সক্রিয় করা হয়। তাহলে আগের দিন আমরা কি জেনেছিলাম? আগের দিন তো আমরা জেনেছিলাম যে গাছের প্রাণ আছে, তাই তো? তাহলে গাছের প্রাণ যখন আছে, তাহলে তো গাছ নিশ্চয় খাবার খায়। তো এই যে আগের দিন কি জেনেছিলাম, এটা যখন তুমি বললে, তখন আগের পূর্ব জ্ঞান তাদের কি ছিল সেই সম্পর্কেও তাদের ব্রেন কিন্তু চিন্তা করবে। অর্থাৎ আগের দিন কি পড়েছিলাম সেই জিনিসটাও কিন্তু তাদের মাথার মধ্যে এক মুহূর্তের জন্য চলে এলো। শিক্ষক সাধারণত একটি প্রশ্ন বা ঘটনা বা সমস্যা উপস্থাপন করবেন এখানে, যা শিক্ষার্থীদের ভাবতে ও আলোচনায় অংশ নিতে উৎসাহিত করবে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে এঙ্গেজমেন্ট স্তরের প্রথম কাজ, যে প্রত্যেকটা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর মনকে তোমার দিকে নিয়ে আসার। উদাহরণ কি না, বিজ্ঞানের ক্লাসে একটি চুম্বকের কার্যকারিতা নিয়ে কোনো প্রশ্ন করা হতে পারে, গণিতের ক্লাসে বাস্তব জীবনের সমস্যা তুলে ধরা হতে পারে, ওকে, বা গল্প বলা হতে পারে, প্রশ্ন করা, সব কিছুই এঙ্গেজমেন্ট। মেন কথা, তুমি যে কোনো পদ্ধতিতে প্রত্যেকের মনটাকে চুম্বকের মতো আকর্ষণ করবে। ওকে, নেক্সট দেখো, 5ই মডেলে এঙ্গেজমেন্ট বা আকর্ষণ স্কিল, এটা বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে। প্রথম ধাপ হচ্ছে এঙ্গেজ বা আকর্ষণ করা। এখানে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করা হয় এবং তারা শেখার জন্য প্রস্তুত হয়। এই পর্যায়ে শিক্ষকের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি করা এবং তাদের পূর্ব জ্ঞান সক্রিয় করা। দেখো, শিক্ষার্থীদের কৌতূহল বাড়বে, এতে শেখার প্রতি আগ্রহ তৈরি হবে, নতুন বিষয়ের সঙ্গে পূর্ব জ্ঞান অর্থাৎ আগে যেটা শিখেছে সেটার সাথে আজকে যেটা শিখবে সেই দুটো একসাথে মিশে খিচুড়ি হয়ে যাবে। আর তৃতীয়ত কি না, দেখো, প্রশ্ন এবং অনুসন্ধানের মাধ্যমে চিন্তা ভাবনাতে উৎসাহিত হবে। এই জিনিসটাকে বলা হয় মস্তিষ্ক প্রক্ষালন বা ব্রেন স্টর্মিং। এই জিনিসটা কি, ব্রেন স্টর্মিং কি? ব্রেন স্টর্মিং এর বাংলা তুমি যদি করো, তাহলে ব্রেনের বাংলা হয় মস্তিষ্ক, স্টর্মিং এর অর্থাৎ ঝড়। যেমন ঝড় যখন হয় দেখবে বর্ষাকালে বা কালবৈশাখী বিকেলে যখন ঝড় হয়, তখন সব কিছু ওলট পালট হয়ে যায়, তাই না?
ঠিক সেরকম ব্রেন স্টর্মিংয়ের দ্বারা কি হয় যে এমন কিছু কিছু প্রশ্ন ঝটপট করা হয় যে শিক্ষার্থীদের ব্রেন মাথার মধ্যে যেন একটা ঝড় চলে আসে। ওকে, এমন কিছু ট্রিকি প্রশ্ন করা হয় যেটা তাদের চিন্তা এমনভাবে চিন্তা করায় যেন মাথার মধ্যে বিশাল কিছু একটা ঝড় আসছে তাদের, সেরকম। অর্থাৎ মস্তিষ্কটাকে, ব্রেনটাকে উত্তেজিত করা হচ্ছে ব্রেন স্টর্মিংয়ের প্রধান কাজ। যখন দেখবে ব্রেন উত্তেজিত হয়ে যায় তখন কি না, তখন সব কাজই তাড়াতাড়ি হবে। তুমি যখন অঙ্ক করতে বসলে, প্রথম অঙ্কটা যখন করছো তখন একটা নির্দিষ্ট ধীমে গতিতে দেখবে অঙ্কটা হয়। ওকে, অঙ্ক করতে করতে 10-5টা অঙ্ক করার পর কোনো অঙ্কে আটকে যাচ্ছ, সেটাকে আবার সলভ করছো, এই টাইমে তোমার মস্তিষ্ক সক্রিয় হয়ে গেছে, তখন কিন্তু তাড়াতাড়ি কাজ হবে। পড়তে বসলে প্রথম প্রথম পড়াটা একটু ধীমি গতিতে চলে, কিন্তু তারপরে 1-1.5 ঘন্টা পড়ার পর সেটার মধ্যে একটা গতি চলে আসে, তাই না? তো এই যে ব্রেন স্টর্মিং, একে বাংলায় মস্তিষ্ক প্রক্ষালন বলা হচ্ছে। এটা কি, সহজ ভাষায় যদি জানতে চাই বা এখান থেকে প্রশ্ন করে, তো মনে রাখবে যে কিছু প্রশ্নের মাধ্যমে, কিছু অনুসন্ধান করানোর মাধ্যমে বা কোনো হাতে কলমে কাজ দেওয়ার মাধ্যমে শিশুদের মস্তিষ্ককে সক্রিয় করার যে পদ্ধতি, তাকে ব্রেন স্টর্মিং বা মস্তিষ্ক প্রক্ষালন বলা হয়। ওকে, এঙ্গেজমেন্ট, এই যে স্কিল, সেটা কিভাবে উন্নত করা যায় না, প্রথমত প্রশ্ন করা যেতে পারে কোনো কিছু নিয়ে, যে এটা কেন হলো, ওটা কেন হলো, এই ধরনের কিছু প্রশ্ন যেটা শিক্ষার্থীদেরকে ভাবাবে। এই প্রশ্ন আমরা জানি দুই প্রকারের হয়, একটাকে বলা হয় ওপেন এন্ডেড কোয়েশ্চেন, আর একটাকে বলা হয় ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন। মনে রাখবে, মস্তিষ্ক প্রক্ষালন বা ব্রেন স্টর্মিংয়ের জন্য, সক্রিয় চিন্তনের জন্য, শিক্ষার্থীদের চিন্তা শক্তির বিকাশ, এই যত প্রকারের ভালো ভালো দিক রয়েছে সব জন্য ওপেন এন্ডেড কোয়েশ্চেন বেশি ফলপ্রসূ। ওকে, ক্লোজ এন্ডেডের থেকে। তাহলে দুই প্রকার প্রশ্ন হয়, একটা হয় ওপেন এন্ডেড, একটা হচ্ছে ক্লোজ এন্ডেড। ওকে, কোন প্রশ্নটা বেশি ভালো, বেশি সক্রিয় করে তোলে শিক্ষার্থীকে, না ওপেন এন্ডেড কোয়েশ্চেন বেশি ভালো। ওপেন এন্ডেড কোয়েশ্চেন কাদের বলবো, না যে সমস্ত প্রশ্নের নির্দিষ্ট একটা উত্তর হয় না, তাদেরকে আমরা ওপেন এন্ডেড প্রশ্ন বলবো। ক্লোজ এন্ডেড প্রশ্ন কাদের বলবো, না যে সমস্ত প্রশ্নের কেবলমাত্র একটি উত্তর হয়, তাকে বলবো আমরা ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন। উদাহরণস্বরূপ আমরা বললাম জল আমাদের কি কি কাজে লাগে। তো এই যে জল, সেই জল বিভিন্ন কাজে লাগে, স্নান করা, খাওয়া, রান্না করা ইত্যাদি। তো এটা এক ধরনের ওপেন এন্ডেড কোয়েশ্চেন। ওকে, অপরদিকে ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন তুমি করলে শ্যাম্পু কি কাজে লাগে, সেই ক্ষেত্রে শ্যাম্পু শুধুমাত্র মাথার চুল ধোয়ার জন্যই কাজে লাগে, স্নান করতে কাজে লাগে। তো এটা দেখো একটাই উত্তর আসছে নির্দিষ্ট, এই ধরনের প্রশ্ন ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন। আরও সহজে বললে, তুমি ধরো জিজ্ঞেস করলে যে 10-এর থেকে বড় কয়েকটি সংখ্যা বলো, তো 10-এর থেকে বড় অগণিত সংখ্যা রয়েছে ইনফিনিটি পর্যন্ত, এটা ওপেন এন্ডেড কোয়েশ্চেন। তুমি বললে 10-এর থেকে বড় কিন্তু 12-এর থেকে ছোট একটি সংখ্যা বলো, সেখানে কিন্তু শুধুমাত্র 11ই হবে, এটা হচ্ছে ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন। ওকে, আচ্ছা নেক্সট দেখো, তাহলে প্রশ্ন উপস্থাপন করতে হবে। আমরা কেমন ধরনের প্রশ্ন শিক্ষার্থীদেরকে করব, না সব সময়তে ওপেন এন্ডেড কোয়েশ্চেন করার চেষ্টা করব, যাতে সে নিজে থেকে ভেবে অনেকগুলো উত্তর বলতে পারে। খোলামেলা এবং গবেষণামূলক প্রশ্ন করা, যেমন কেন এটা মনে হচ্ছে, মানে এমন কিছু প্রশ্ন যেন সেটা শিক্ষার্থীরা ভাবতে সাহায্য করে, শিক্ষার্থীরা ভাবছে উত্তরটা। হ্যাঁ, মুখস্থ করে এসে বলে দেবে সেমন নয়, নিজেরা ভেবে উত্তর দেবে। ওকে, তোমার কি অনুমান, তোমার মতামত কি, তুমি তোমার সম্পর্কে কিছু বলো, এই ধরনের প্রশ্নগুলো শিশুদের ব্রেনের উপর প্রেসার ক্রিয়েট করে। দ্বিতীয়ত কি না, শিক্ষার্থীদের উত্তর দিতে উৎসাহিত করা। কোনো শিক্ষার্থী হয়তো লাস্ট বেঞ্চে চুপ করে ঘাপটি মেরে বসে আছে, সে কোনো রকমই কোনো রকম সারা শব্দ করে না, শিক্ষক শিক্ষিকা প্রশ্ন করলেও সে কোনো রকম মানে কি বলবো, যে কোনো রকম রেসপন্স করে না, সেই ধরনের শিক্ষার্থীদেরকে বেছে তাদের কি বলা, যে তুমি উত্তরটি বলো। ওকে, তো এবং তাকে উৎসাহিত করা, যে ভুল হলেও সেটাকে উপহাস্য না করে উৎসাহিত করা, যাতে সে পরবর্তীতে আবার প্রশ্নের উত্তর দিতে চায়। আর কি না, ভুল উত্তরকেও দেখো শেখার সুযোগ হিসাবে নেওয়া। ঠিক আছে, কেউ ভুল উত্তর দিলে তাকে বকা না দিয়ে সেই উত্তরটা ঠিক করে দেওয়া। দ্বিতীয়ত কি না, বাস্তব জীবনের উদাহরণ, রিয়েল লাইফ কনসেন্ট্রেশন দেওয়া। অর্থাৎ এখানে কি হয়, রিয়েল লাইফ কানেকশনে, যে এমন কিছু আমরা যখন প্রশ্ন করছি বা এমন কিছু যে প্রশ্নটা করছি সেটা যখন আমাদের বাস্তব জীবনের সঙ্গে রিলেটেড হবে, তখন সেই প্রশ্নটাকে শিক্ষার্থীরা নিজেদের মনের মধ্যে খুব ভালোভাবে গেঁথে নিতে পারবে। এরপরে একদিন তোমাদের ব্লুম ট্যাক্সোনমি পড়াবো, সেই ব্লুম ট্যাক্সোনমিতে ব্লুমও এই কথাটা বলেছিলেন, যে যে কোনো প্রশ্ন, যে কোনো কিছু পড়ার সময় আমাদের যত বেশি ইন্দ্রিয়, 5টা ইন্দ্রিয় রয়েছে, চোখ, কান, নাক, জিভ আর চামড়া, তো এই 5টা ইন্দ্রিয়ের মধ্যে যত বেশি ইন্দ্রিয় সক্রিয় থাকে, অংশগ্রহণ করে, সেই জিনিসটা আমাদের তত বেশি মনে থাকে। তাই কোনো একটা টিএলএমে ধরো একটা গাছের পাতার ছবি আছে,
সেটা দেখে পাতাটা কেমন রং কেমন দেখতে, এটা একটা শিক্ষার্থী যতটা না মনে থাকবে, তার থেকে বেশি মনে থাকবে যে কোনো বাগান থেকে একটা পাতা সংগ্রহ করে নিয়ে আসতে বললে। পাতা সম্পর্কে তাদের বেশি মনে থাকবে কেন? কারণ এটাকে এটাকে তারা স্পর্শ করে দেখেছে, চোখে দেখেছে, টাচ করেছে, সেই কারণে। ব্লুম ট্যাক্সোনমি পড়ানোর সময় এগুলো বলবো তখন। আচ্ছা, বাস্তব জীবনের উদাহরণ বা রিয়েল লাইফ কানেকশনে কি বলা হচ্ছে না, যা কিছু প্রশ্ন করা হবে সেটা যেন শিক্ষার্থীরা বাস্তব জীবনের সঙ্গে সংযুক্ত করতে পারে, এবং অবশ্যই তাদের বয়স অনুযায়ী হবে সেটা। ওকে, বিজ্ঞানের ক্ষেত্রে প্রকৃত সমস্যা বা ঘটনা উপস্থাপন করা, সেই জন্য দেখবে যখন ছোট ছিলে তখন এমন হতো না যে বিজ্ঞানের ক্লাসে একটা স্যার একটা মোমবাতি নিয়ে এলেন, হ্যাঁ, মোমবাতিটার উপরে একটা কাঁচের গ্লাস এরকমভাবে ঢাকা দিয়ে দিল, কিছুক্ষণ পর মোমবাতিটা নিভে গেল এবং জিজ্ঞেস করা হলো কেন এমন হলো। তারপরে তিনি যে এই যে অক্সিজেন গ্যাস, সেটা আগুন জ্বলতে সাহায্য করে, তো এই ব্যাপারটা বোঝালেন। তো এরকম বিজ্ঞান ভিত্তিক সমস্যা বা ঘটনাগুলোকে হাতে কলমে করানোর মাধ্যমে যখন তুমি অ্যাজ এ টিচার দেখাবে, তখন শিক্ষার্থীরা বেশি মনোগ্রাহী হয়ে শুনবে। আর কি না, গাণিতিক সমস্যা বাস্তব জীবনের প্রসঙ্গে ব্যাখ্যা করা। আমি যদি একটা গাণিতিক সমস্যা দিই যে 4 - 2 = 2 এরকমভাবে, সেটাকে যতটা না বুঝবে তার থেকে যদি তুমি বেশি ভালো করে বোঝাও যে তুমি 4 টাকা নিয়ে বাজারে গেছো, হ্যাঁ, সেখানে তোমার 2 টাকার খরচ হয়ে গেছে, তাহলে তোমার কাছে ক টাকা থাকলো, এই জিনিসটা তারা বেশি ভালো করে বুঝবে। ওকে, তৃতীয়ত হচ্ছে দেখো আকর্ষণীয় উপকরণ ব্যবহার। তুমি ছবি, ভিডিও, গল্প, আমরা জানি টিএলএম বা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল বা এলটিএম, সেটা 3 প্রকারের হয়: দৃশ্য, শ্রাব্য এবং দৃশ্য শ্রাব্য, তাই তো? তো এই যে দৃশ্য শ্রাব্য উপকরণ যেগুলো, সেগুলো সব থেকে বেস্ট হয়ে থাকে, যেগুলোতে অডিও শোনা যায়, ভিডিও দেখা যায়, যেমন টিভি, কম্পিউটার, ফোন, এগুলো। তো এই ধরনের বিভিন্ন এলটিএম আমরা ব্যবহার করতে পারি, মডেল ব্যবহার করতে পারি। অভিজ্ঞতা ও বাস্তব জীবনের সমস্যা থেকে শিক্ষার বিষয়কে তৈরি করা হয়ে থাকে। আচ্ছা, চতুর্থত কি না, দেখো আলোচনা ও চিন্তা ভাবনায় উৎসাহিত করা, শিক্ষার্থীদের নিজেদের অভিজ্ঞতা ভাগ করতে বলা, নিজেদের পিয়ার গ্রুপ ডিসকাশন বলা হয় যেটাকে, অর্থাৎ 10 জন শিক্ষার্থী আছে, তাদের মধ্যে দুজন দুজন করে 5টা দলে ভাগ করে দিলে এবং তাদেরকে নির্দিষ্ট একটা কোনো টাস্ক দিলে সেটাকে তারা করবে, ঠিক আছে? এটা হচ্ছে পিয়ার গ্রুপ ডিসকাশন বা পিয়ার গ্রুপ লার্নিং বলা হয় এটাকে। তো এর ফলে কি হবে, এর ফলে তারা যে জিনিসটাই শিখবে সেটা তাদের দ্রুত এবং বেশি মনে থাকবে। কি হতে পারে বা কেন এমন হলো, এই ধরনের প্রশ্ন করা। ওকে, এই ধরনের প্রশ্নের ফলে কি হয় না, শিক্ষার্থীদের বিশ্লেষণী ধর্মী চিন্তা ভাবনার বৃদ্ধি ঘটায়। আমরা আগের দিন পড়েছি না এমএনপি RSVW, তো এর মধ্যে যে আর নামক বুদ্ধির উপাদান পড়েছিলাম, রিজনিং এবিলিটি, এর কাজ কি ছিল? কারণ নির্ণয়, কারণ নির্ণয়ের ক্ষমতা। তো এই যে কারণ নির্ণয়ের ক্ষমতা, এই জিনিসটা কিন্তু শিক্ষার্থীদের মধ্যে বাড়তে থাকবে যখন তুমি জিজ্ঞেস করবে। এই যেমন এই পরীক্ষাটার কথা বললাম যে মোমবাতিটা কেন নিভে গেল, এটা যখন শিক্ষার্থীদেরকে বলতে বলবে, তখন তারা তাদের মধ্যে এই আর নামক বুদ্ধি সেটা বেশি সক্রিয় হবে। নেক্সট দেখো সমস্যা এবং রহস্য সৃষ্টি, একটি রহস্যজনক ঘটনা সমস্যা উপস্থাপন করা, শিক্ষার্থীদের অনুমান করতে বলা, এই ধরনের জিনিসগুলোর মাধ্যমে তাদের বেশি আকর্ষিত করা যেতে পারে। তাহলে এঙ্গেজমেন্টের উদাহরণ কি? বিজ্ঞানের ক্ষেত্রে আমরা বলতে পারি উদাহরণ হিসাবে, একটি চৌম্বকের দুই প্রান্তে সমান রেখে জিজ্ঞেস করো যে কেন মনে হয় এগুলো একে অপরকে ঠেলা দিচ্ছে বা আকর্ষণ করছে। তুমি একটা চৌম্বক দেখিয়ে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ, প্রযুক্তি যেটা বলেছিলাম STEM, এই চারটেতেই প্রথম প্রযুক্ত হয়েছিল, তাই সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথামেটিক্স, এই চারটির উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি, সবগুলো দরকার নেই কারণ খুবই সহজ এই জিনিসগুলো। প্রযুক্তি কি না, একটি রোবোটিক হাত দেখাতে পারো তুমি টেকনিক্যাল লাইনে, এবং শিক্ষার্থীদেরকে বলতে পারো কিভাবে এই হাতটি কাজ করছে। ওকে, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এই যে কোনো একটা ভিডিও ফুটেজ বা কোনো ছবি দেখানো হলো যেখানে একটা ব্রিজ এরকমভাবে ভেঙে পড়ে গেছে, এবং জিজ্ঞেস করা হলো যে এখানে কোথায় খামতি ছিল, কেন ভেঙে পড়লো, তাই না? এবং গণিতের ক্ষেত্রে কোনো ধাঁধা বা কোনো গাণিতিক প্রশ্ন ইত্যাদি ইত্যাদি দিয়ে কিন্তু এই জিনিসগুলো করানো যেতে পারে। আচ্ছা দেখো এঙ্গেজমেন্টের উপকারিতা কি না, শিক্ষার্থীরা শেখার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়। ওকে, শিক্ষার্থীরা শেখার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়, শেখাকে মজাদার এবং আকর্ষণীয় করে তোলে, সমালোচনামূলক চিন্তাভাবনা দক্ষতা বাড়ায় এবং নতুন ধারণা শেখার জন্য আগ্রহ তৈরি হয়। একটা জিনিস মনে রাখবে যে ঠিক যেমন দেখবে ফুল দেখলেই যেমন মৌমাছি ছুটে আসে, ঠিক সেরকম মজাদার কিছু দেখলে তখন শিক্ষার্থী মানে শিশুরা নিজেরাই তখন শেখার জন্য আসবে। তাই যে জিনিসটাকে তুমি শেখাবে সেই জিনিসটাকে সবসময় চেষ্টা করতে হবে মজাদার পদ্ধতিতে উপস্থাপন করার, এবং পরবর্তীতে ইন্টারভিউ যখন হবে তখন একটা ডেমনস্ট্রেশন দিতে হয়, সেখানেও ওনারা এটাই চেক করবেন তোমাদের পরবর্তীতে যে তুমি কতটা কোনো জিনিসকে কতটা মজাদারভাবে শেখাতে পারছো। ওকে, দ্বিতীয় স্তর হচ্ছে এক্সপ্লোর। তাহলে এঙ্গেজমেন্ট স্তরটা আমরা বুঝতে পারলাম যে এঙ্গেজমেন্ট মানে কি, এক লাইনে বললে যে শিক্ষার্থীদের মনটাকে আকর্ষণ করা শিক্ষণের প্রতি।
এক্সপ্লোরে কি হচ্ছে? এক্সপ্লোর কথার অর্থ হচ্ছে অনুসন্ধান করা। এখানে শিক্ষার্থীদের কিসের সাথে তুলনা করা যেতে পারে? না কোনো বিজ্ঞানীদের সাথে তুলনা করা যেতে পারে। কোনো একটা সমস্যা দিয়ে সেই সমস্যার কারণ তারা নিজেরা খুঁজবে। মনে রাখবে, যা পিয়াজে শিশুদেরকে এই বিজ্ঞানীর সঙ্গে তুলনা করেছেন তার প্রজ্ঞামূলক নির্মিতিবাদে। আচ্ছা, এই ধাপে শিক্ষার্থীরা হাতে কলমে কাজ করার সুযোগ পেয়ে থাকে এবং নিজস্ব অনুসন্ধানে পরিচালনা করে সেগুলোকে। শিক্ষক গাইড করবেন। ওকে, তাহলে শিক্ষক এই স্তরে কি করবেন? অবশ্যই শিক্ষকের ভূমিকা রয়েছে এবং শিক্ষক একজন ফেসিলিটেটর বা একজন সাহায্যকারী হিসেবে থাকবেন, তিনি স্ক্যাফোল্ড করবেন শুধুমাত্র। তবে সরাসরি কখনোই উত্তর দেবেন না, বরং শিক্ষার্থীদের পর্যবেক্ষণ, পরীক্ষা ও গবেষণা করতে উৎসাহিত করবেন। ওকে, এটা হচ্ছে এক্সপ্লোরেশনে তাহলে শিক্ষার্থীরা নিজেদেরকে বিজ্ঞানীর আসনে বসাবে এবং কোনো সমস্যার সমাধান বা কারণ তারা নিজেরাই খুঁজে বের করবে বা বের করার চেষ্টা করবে। কোথাও আটকে গেলে তখন টিচার গাইড করে দেবেন। দেখো, বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে কোনো ধারণা যাচাই হতে পারে, গণিতের সমস্যা সমাধানের বিভিন্ন কৌশল হতে পারে ইত্যাদি। 5E মডেলে এক্সপ্লোর বা অনুসন্ধান পর্যায় সম্পর্কে কি বলা হচ্ছে? দেখো, 5E মডেলের দ্বিতীয় ধাপ হচ্ছে এক্সপ্লোর। এখানে জিজ্ঞেস করতে পারে কিন্তু প্রশ্নে যে আমাদের যে 5E মডেল রয়েছে তার তৃতীয় ধাপ কোনটি? তো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এঙ্গেজ, এক্সপ্লোর, তাহলে তখন বলতে হবে এক্সপ্লেন বা এক্সপ্লেনেশন হচ্ছে তৃতীয় ধাপ। তো এইভাবে পরপর 1 2 3 4 5 করে মনে রাখবে। ধরো জিজ্ঞেস করলো দ্বিতীয় ধাপ কোনটি, তখন তোমাকে লিখতে হবে এক্সপ্লোর বা এক্সপ্লোরেশন হলো দ্বিতীয় ধাপ। আচ্ছা, 5E মডেলের এটা সেকেন্ড, 2 নম্বর ধাপ। এখানে শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতার মাধ্যমে শিখে থাকবে। এই পর্যায়ে শিক্ষার্থীরা হাতে কলমে কাজ করবে, বিভিন্ন জিনিস নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে এবং সমস্যা সমাধানের চেষ্টা করবে। ওকে, এক্সপ্লোর পর্যায়ের লক্ষ্য কি? না, শিক্ষার্থীরা সক্রিয়ভাবে শেখার প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, তারা হাতে কলমে কাজ করবে, বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে নতুন নতুন ধারণাগুলোকে গঠন করবে এবং যে কোনো সমস্যার সমাধান কিভাবে হবে বা কোনো প্রশ্নের উত্তর কী হবে সেগুলো শিক্ষার্থীরা নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে নিজেরাই কিন্তু চেষ্টা করবে সমাধান করার। ওকে, এক্সপ্লোর পর্যায়ের কার্যক্রম ও কৌশল। দেখো, বিভিন্ন হ্যান্ডস অন অ্যাক্টিভিটি দেওয়া যেতে পারে, যেমন এই যে লোগো মডেলগুলো হয়ে থাকে, তো এগুলো দিয়ে কোনো কিছু তৈরি করা হতে পারে বা কোনো কার্ড সাজানো হতে পারে, কোনো পাজেল ধাঁধা হতে পারে ইত্যাদি ইত্যাদি। কোনো রং করা ছবি ভরাটকরণ রং দিয়ে সেরকম হতে পারে, মানে এমন কিছু কাজ যেটা শিক্ষার্থীরা নিজেরা করবে। ওকে, তো হ্যান্ডস অন অ্যাক্টিভিটি, যেমন শিক্ষার্থীরা বিভিন্ন উপকরণ ব্যবহার করে পরীক্ষা পরিচালনা করবে, বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে ধারণা তৈরি করবে। উদাহরণ যেমন চুম্বক নিয়ে পরীক্ষা করা, রাসায়নিক বিক্রিয়া পর্যবেক্ষণ করা। এগুলো অবশ্যই প্রাইমারির জন্য নয়, কারণ এই যে এই ব্যাপারগুলো আপারের ক্ষেত্রে আমরা দেখতে পাবো অনেক উঁচু ক্লাসে। দ্বিতীয়ত কি না, বিভিন্ন গ্রুপ ওয়ার্ক যেগুলো তারা দলবদ্ধভাবে একসাথে করতে পারবে। হ্যাঁ, হয়তো বলা হলো যে কোনো একটা ছবি দিয়ে দেওয়া হলো এবং সেই ছবির বিভিন্ন অংশগুলো রয়েছে। কোনো জায়গায় এরকমভাবে একটা ছবিতে একটা বাঘের লেজ আঁকা রয়েছে, এক জায়গায় ধরো বাঘের মাথা আঁকা রয়েছে, এক জায়গায় বাঘের দুটো পা রয়েছে, অন্য জায়গায় বাঘের একটা চোখ রয়েছে। এবার শিক্ষার্থীদের কাজ হচ্ছে সেই কার্ডগুলোকে সাজিয়ে একটা সম্পূর্ণ বাঘের ছবি তৈরি করা। এই ধরনের যে গ্রুপ ওয়ার্ক বা হ্যান্ডস অন অ্যাক্টিভিটি, এগুলোর মাধ্যমে কি হচ্ছে না, শিক্ষার্থীরা নিজেরা দেখো বিজ্ঞানীর মতো ভাবছে। ওকে, যে কোথায় কোন লোগোটা কোথায় বসালে ঠিকঠাক ছবিটা আসবে। তৃতীয়ত কি, দেখো, পরীক্ষা এবং অনুমান করা। এখানে কি না, শিক্ষার্থীর অনুমান তৈরি করে এবং তা পরীক্ষা করার সুযোগ পায় তারা। তাদের অনুমান সঠিক নাকি ভুল তা পর্যবেক্ষণের মাধ্যমে বোঝা যায়। যেমন আমরা তাপ দিই তবে জল দ্রুত গরম হবে কি, এই ধরনের পরীক্ষা চালানো। ধরো দেখা গেল এরকম যেমনটা ছবি দেখতে পাচ্ছ, তো কোনো একটা পরীক্ষা দেখানো যাচ্ছে যে আগুনের তাপে জল দ্রুত গরম হয় অপেক্ষাকৃত সূর্যের আলোতে রেখে দেওয়ার থেকে। তাহলে শিক্ষার্থীদেরকে যখন এটা হাতে কলমে তাদের করতে দেওয়া হলো, তখন তারা বুঝতে পারলো যে হ্যাঁ, এই যে পরীক্ষা করে দেখো নিজেদেরকে বিজ্ঞানীর আসনে তারা বসিয়েছে। তো এটাই হচ্ছে আমাদের 2 নম্বর স্তর, এক্সপ্লোরেশন, এটার কাজ। এক্সপ্লোরের উদাহরণ দেখো, মাধ্যাকর্ষণ শক্তি বোঝার জন্য বিভিন্ন বস্তু ফেলা। ধরো ডাস্টারটাকে হাত থেকে ফেলে দেওয়া হলো, এরপর তাদেরকে বোঝানো হলো বা জিজ্ঞেস করা হলো। এখানে সবসময়তেই জিজ্ঞেস করা হবে যে কেন এমন হচ্ছে, মানে তারা নিজেরা এক্সপ্লোর করবে বিষয়টাকে, নিজেরা অনুসন্ধান করবে কারণগুলোকে। ওকে, এই ব্যাপারগুলো আমি আর বলছি না, প্রত্যেকটা ক্ষেত্রে এগুলো আমাদের অত দরকার নেই জানার। নেক্সট পর্যায়ে আমরা যাই, এক্সপ্লেন বা এক্সপ্লেনেশন। এখানে কি, এখানে হচ্ছে ব্যাখ্যা করা। এখানেও মনে রাখবে টিচারের ভূমিকা রয়েছে। টিচারের ভূমিকা রয়েছে কিভাবে না, সাহায্যকারী হিসেবে। সাহায্যকারী হিসেবে টিচার থাকবেন।
দেখো 5E মডেলের তৃতীয় ধাপ হলো এক্সপ্লেন, এক্সপ্লেন বা ব্যাখ্যা করা। ওকে, এক্সপ্লেন বা ব্যাখ্যা করা, যেখানে শিক্ষার্থীরা তাদের শেখা বিষয়গুলি বিশ্লেষণ করে এবং নতুন ধারণাগুলোকে পরিষ্কারভাবে গঠন করে। এই পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের পর্যবেক্ষণ, অনুসন্ধান এবং পরীক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞানকে সংগঠিত করতে সাহায্য করবেন। ওকে, এক্সপ্লেন মানে কি? ব্যাখ্যা করা। যেমন ধরো আমরা যদি একদম আমাদের সময়কার উদাহরণ দিই, ধরো তোমাকে ইতিহাসে টিচার এসে জিজ্ঞেস করলো যে আচ্ছা, নীল বিদ্রোহ কেন হয়েছিল, অর্থাৎ নীল বিদ্রোহের কারণ কী ছিল, নীল বিদ্রোহের কারণ কী ছিল। তো সেটাকে তুমি এবার কি করলে না, ব্যাখ্যা করতে শুরু করলে যে এই এই কারণে নীল বিদ্রোহ হয়েছিল বা মহাবিদ্রোহ এই কারণে হয়েছিল, তুমি ব্যাখ্যা করলে। তো এইটাই হচ্ছে এক্সপ্লেনেশন। কোনো একটা জিনিস কেন ঘটছে, ভালো করে বোঝো ব্যাপারটা। ধরো এই যে এই পরীক্ষাটার কথাই বলি, যে মোমবাতির যে পরীক্ষাটা বলছিলাম, এই মোমবাতিকে একটা গ্লাস দ্বারা চাপা দিয়ে দেওয়া হলো এবং কিছুক্ষণ পরে মোমবাতিটা নিভে গেল। এই পরীক্ষাটা করে দেখানো হলো। ওকে, যখন করে দেখানো হচ্ছে তখন স্বাভাবিকভাবে প্রত্যেকটা শিক্ষার্থীর মন এই পরীক্ষাটার দিকে আসছে। তাহলে সেটা কোন স্তর আসছে? সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট। আমি 1E লিখলাম, প্রথম ই, এঙ্গেজমেন্ট। ওকে, পরবর্তীতে শিক্ষক মহাশয় বললেন যে আচ্ছা, এটা কেন হচ্ছে, কেন হতে পারে সেটা তোমরা ভাবো। তো দেখো, নিজেরা অনুসন্ধান করছে, তাহলে এটা হচ্ছে 2 নম্বর স্টেজ, এক্সপ্লোর করা, অনুসন্ধান করা। ওকে, পরবর্তীতে বলা হলো যে আচ্ছা, আচ্ছা বলো পাপিয়া, বলো যে এটা কেন হলো। ধরো এটা জিজ্ঞেস করা হলো যে আচ্ছা, এটা কেন হলো। তখন পাপিয়া নামক কোনো একজন উঠে সে বলতে লাগলো যে স্যার, অক্সিজেন তো আমাদের আগুন জ্বলতে সাহায্য করে। সে ভুল ঠিক যাই হোক কিছু একটা বলছে, ধরো হ্যাঁ, ভুলও বলতে পারে, ঠিকও বলতে পারে। তো এই যে সে ব্যাখ্যা করছে, ঠিক আছে, তার যেটা মনে হয়েছে এই মোমবাতি নিভে যাওয়ার কারণ, সেটাকে ব্যাখ্যা করছে, সেটাই হচ্ছে 3 নম্বর স্টেজ। ওকে, অর্থাৎ এক্সপ্লেন। এক্সপ্লেন এর পরের স্টেজটাকে আমি এক্ষুনি বলে দিচ্ছি। এবার ধরো পাপিয়া যেটা বললো সেটা আংশিক ঠিক হলো, অর্থাৎ অর্ধেকটা, 30% ঠিক, 70% ভুল। তো তখন টিচার কি করলো? তখন টিচার সেটাকে সম্পূর্ণ করে দিল, অর্থাৎ যেগুলো ঠিক সেগুলো বললো এবং ভুলগুলোকে বাদ দিয়ে আবার পাপিয়া সমেত বাকি সবাইকে বুঝিয়ে দিল ভালোভাবে। ওকে, সেটা হচ্ছে 4 নম্বরই, এলাবোরেট করা। শিক্ষক বা শিক্ষিকা বিষয়টিকে আরও বেশি, শিক্ষার্থীরা যতটুকু বলেছে ঠিক আছে, তারপরে আরও বেশি কিছু যোগ করে আরও সুন্দরভাবে উপস্থাপন করে দিলেন। ওকে, এবং লাস্ট স্টেজ হচ্ছে 5 নম্বর ই, যেটা সেটা হচ্ছে ইভ্যালুয়েট, মূল্যায়ন করা, যে শিক্ষার্থীরা কতটা বুঝতে পেরেছে বা কতটা শিখতে পেরেছে সেইটা। এইটা হচ্ছে 5E মডেলের মোদ্দা কথা। আচ্ছা, নেক্সট, পরবর্তী যে এক্সপ্লেন রয়েছে, এক্সপ্লেন পর্যায়ে লক্ষ্য দেখতে পাচ্ছ। এক্সপ্লেন মানে কি তাহলে? এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা। আর ব্যাখ্যাটা কারা করবে? অবশ্যই ছোট ছোট শিক্ষার্থীরা করবে। এবং শিক্ষক বা শিক্ষিকা তিনি কী করবেন? সেটাকে আরও বেশি এলাবোরেট করবেন পরবর্তী পর্যায়ে। দেখো, শিক্ষার্থীদের পর্যবেক্ষণ, অনুসন্ধানের ভিত্তিতে তাদের যুক্তি তৈরি করা, যে কোনো জিনিস কেন ঘটছে সেই যুক্তিটা শিক্ষার্থীরা তৈরি করবে। নতুন ধারণাগুলো বোঝার জন্য ভাষাগত দক্ষতা উন্নত করা। স্বাভাবিকভাবে তাকে বলতে তো হবে যে কেন এটা হচ্ছে, তাই না? কেন মোমবাতি নিভে যাচ্ছে সেটা বলতে হবে। আর সেটা বলার জন্য কি দরকার? অবশ্যই ভাষার দরকার। তাহলে ভাষাগত লিঙ্গুইস্টিক যে ডেভেলপমেন্ট, সেটাও এই পর্যায়ে হবে। শিক্ষার্থীদের নিজেদের ভাষায় শেখা বিষয়গুলো প্রকাশ করতে উৎসাহিত করা। হ্যাঁ, মানে এখানে দেখো ভয়টা থাকবে না, তাই না? যে ওই যে বললাম পাপিয়া ধরো 30% ঠিক বলেছে আর 70% ভুল বলেছে, কিন্তু তবুও টিচার তাকে প্রশংসা করলো। এর ফলে কি না, পরবর্তীতে সে আর ভয় পাবে না, সে ভুল ঠিক যেটাই মনে হবে তার বা অন্যরা সেটা বলবে, তো নিজের যে মত বা নিজের জানা বিষয় সেগুলো প্রকাশ করতে উৎসাহিত বোধ করবে। এরপরে দেখো, এক্সপ্লেনের কার্যক্রম ও কৌশল, শিক্ষার্থীদের ব্যাখ্যা দিতে উৎসাহিত করা, যে কেন এটা হচ্ছে, কি শিখলাম, ইত্যাদি ইত্যাদি ভাবে ব্যাখ্যা দিতে পারে তারা। তারা শিক্ষকের সহায়ক ব্যাখ্যা দিতে পারে। ওকে, টিচার এক্সপ্লেনেশন করতে পারেন পরবর্তীতে। এবং আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব হতে পারে, শিক্ষার্থীদের মধ্যে কোনো কিছু আলোচনা করানো, কোনো কুইজ করানো ইত্যাদি। কোনো বিষয় নিয়ে 5জন শিক্ষার্থীর মতামত নেওয়া, এরকম। আচ্ছা, এরপরে এরপরে রয়েছে আমাদের এলাবোরেশন। এলাবোরেশন বা এলাবোরেট করা, এখানে কি দেখো, এলাবোরেট মানে হচ্ছে কোনো কিছুকে প্রসারিত করা। একটা ধরো গার্ডার, একটা গার্ডারকে তুমি যদি এদিক থেকে টানো, এদিক থেকে টানো, তাহলে কি হবে না, এটা এরকম লম্বা হয়ে যাবে, তাই তো?
এবং সেটাকে ছেড়ে দিলে তারপরে স্টেপে এসে আবার এরকম হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তো এই যে টেনে লম্বা করা, এটা কি বলা হচ্ছে এলাবোরেট করা শিক্ষাক্ষেত্রে। অর্থাৎ এই যে বললাম যে কোনো একজন শিক্ষার্থী সে একটা উত্তরকে আংশিক ঠিকভাবে দিল, সেটাকে আরও ব্যাখ্যা করে দেওয়া, আরও গুছিয়ে গাছিয়ে বলে দেওয়া। ওকে, এটা হচ্ছে এলাবোরেশন, প্রসারিত করা। এটা কে করবেন? অবশ্যই শিক্ষক শিক্ষিকারা বা ফেসিলিটেটর যারা থাকবেন তারা করবেন, যাদেরকে আমাদের ভাইগর্সকি কি বলেছেন, MKO, আশা করি মনে পড়ছে, ZPD ধারণাতে মোর নলেজেবল আদার্স, তারা কিন্তু এই এলাবোরেটটা করবেন। দেখো 5B মডেলের চতুর্থ ধাপ হলো এলাবোরেট বা প্রসারিত করা, যেখানে শিক্ষার্থীরা নতুন ধারণাগুলোকে আরও গভীরে অনুসন্ধান করে এবং বাস্তব জীবনের সাথে সংযুক্ত করবে। এই পর্যায়ে শিক্ষার্থীরা পূর্বে শেখা বিষয়গুলোর সঙ্গে নতুন পরিস্থিতিতে প্রয়োগ করার সুযোগ পাবে। আগের স্তরে ছাত্রছাত্রীদের ব্যাখ্যা করা উত্তরের সাথে শিক্ষক বা শিক্ষিকা তারা আরও বেশি তথ্য যোগ করে দেবেন। ওকে, এটা হচ্ছে এলাবোরেট। ধরো সেই যে যাকে জিজ্ঞেস করা হয়েছিল নীল বিদ্রোহ কেন হয়েছিল, সে তিনটে কারণ বলেছে নীল বিদ্রোহের, তিনটি কারণ বলেছে। শিক্ষক বা শিক্ষিকা তিনি কি না, তিনি আরও 5টি কারণ যোগ করে দিলেন। ওকে, এই জিনিসটা হচ্ছে এলাবোরেট করা, কোনো কিছুকে প্রসারিত করা। দেখো শেখা ধারণার উপর ভিত্তি করে নতুন প্রকল্প বা গবেষণা করা, বাস্তব জীবনের উদাহরণ বিশ্লেষণ করা, এগুলো সব এলাবোরেশনের অন্তর্গত। এর লক্ষ্য কি না, শিক্ষার্থীদের শেখা ধারণাগুলোকে আরও বেশি সুসংগঠিত করে দেওয়া, আরও বেশি গুছিয়ে বাগিয়ে দেওয়া। দ্বিতীয়ত কি না, নতুন সমস্যার সমাধানে পূর্ববর্তী জ্ঞানকে ব্যবহার করতে শেখানো। ওকে, নতুন সমস্যা, নতুন কোনো সমস্যা, সেই সমাধানে যাতে আগের শেখা জিনিসকে তারা ব্যবহার করতে পারে। আর কি না, বাস্তব জীবনের সাথে শেখা বিষয়গুলোর সংযোগ ঘটানো, সমালোচনামূলক সৃজনশীল চিন্তাভাবনা, দক্ষতা বাড়ানো। এই পর্যায়ের লক্ষ্য কোনগুলো, এগুলো রোট মেমোরাইজেশন করার কোনো রকম দরকার নেই। ওকে, আমি লিখে দিচ্ছি, এগুলো মুখস্থ করবে না। জাস্ট মনে রাখবে কোনটা, এই যে এলাবোরেট, এই স্তরটার ব্যাপারটা কি, এলাবোরেটের ব্যাপার হচ্ছে এটা 4 নম্বর ধাপ, এবং এখানে ছাত্রছাত্রীরা যেটুকু বোঝার সেটা বলে এবং শিক্ষক শিক্ষিকারা সেটাকে আরেকটু বাড়িয়ে গুছিয়ে বাগিয়ে বলে দেন। ব্যাস এইটুকু। তাহলে তোমাকে কেস স্টাডি টাইপের যত প্রশ্নই দেখ, তুমি এই স্তরটা দেখলেই চিনতে পারবে যে এটা কোন স্তরের অন্তর্গত, না এটা এলাবোরেশন স্তরের অন্তর্গত। ওকে, এবং আজকের লাস্ট স্টেজ যদি আমরা বলি এখানে, তাহলে আসবে তোমার ইভ্যালুয়েশন বা মূল্যায়ন স্তর। দেখো ইভ্যালুয়েশন আমরা আগেও বলেছি, ইভ্যালুয়েট স্তর এটা দুই প্রকারের হয়, একটা হচ্ছে ফরমেটিভ ইভ্যালুয়েশন, একটা হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন। সামেটিভ ইভ্যালুয়েশনের মধ্যে পড়ে আমাদের ইউনিট টেস্ট যে কোনো রকমের, যেটা 3টি ইউনিট টেস্ট হয়, বা অ্যানুয়াল এক্সাম। ওকে, আর ফরমেটিভের মধ্যে এই যে বললাম, ফরমেটিভে মোট আমাদের 9টি এক্সাম হয় 3টি ফেজে, বর্তমানে 3টি ফেজে মোট 9খানা এক্সাম হয়। আচ্ছা, এই যে ইভ্যালুয়েট, মূল্যায়ন করা, এই যে প্রসেসটা, এটা পুরোপুরি মনে রাখবে ফরমেটিভ অ্যাসেসমেন্টের অন্তর্গত। কিসের অন্তর্গত? ফরমেটিভ অ্যাসেসমেন্টের অন্তর্গত। কেন? কারণ একজন শিক্ষক শিক্ষিকা সে সারাদিন যেটা পড়ালো বা ক্লাসে 30-35 মিনিট যেটা পড়ালো সেটাকে যাচাই করছে। যেমন ধরো আমি এই যে এঙ্গেজমেন্ট, এক্সপ্লোর এগুলো পড়ালাম, এরপরে এই যে ধরো কিছু প্রশ্নের মাধ্যমে তোমাদেরকে যাচাই করছি যে কতটা বুঝতে পেরেছো, সেই এই জিনিসটাই তাই। এটাই হচ্ছে আমাদের ফরমেটিভ অ্যাসেসমেন্ট, ক্লাস চলাকালীন চলতে চলতে কিছু প্রশ্ন করা। আচ্ছা, ইভ্যালুয়েশন স্তরে কি করা হচ্ছে না, দেখো এই পর্যায়ে শিক্ষার্থীদের শেখার অগ্রগতিটাকে মূল্যায়ন করা হয়, কতটুকু আজকে শিখতে পারলো, কতটুকু তার উন্নতি হলো, এই জিনিসটা বোঝা হয়। এটি পরীক্ষার মাধ্যমে হতে পারে, অথবা প্রকল্প, কোনো প্রজেক্ট উপস্থাপনা বা অন্যান্য কোনো কার্যক্রমের মাধ্যমে হতে পারে। ওকে, হতে পারে কোনো একটা প্রশ্ন করা হলো, সেই প্রশ্নে জিজ্ঞেস করা হলো, অথবা বলা হলো আজকে কি কি জানতে পারলাম, তোমরা বাড়ি থেকে একটা এর উপরে একটা প্রজেক্ট লিখে নিয়ে আসবে, কোনো একটা প্রজেক্টের টপিক দেওয়া হলো। এরকম যে কোনো পদ্ধতিতে শিক্ষক শিক্ষিকারা নিতে পারেন। কোনো কুইজ হতে পারে। ওকে, কোনো প্রজেক্ট উপস্থাপনা হতে পারে। দেখো 5B মডেলে ইভ্যালুয়েট স্তরে কী কী রয়েছে বিস্তারিত জানলে, 5B মডেল পঞ্চম এবং শেষ ধাপ কোনটি, ইভ্যালুয়েশন বা ইভ্যালুয়েট স্তর, যেখানে শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ই শেখার অগ্রগতিকে মূল্যায়ন করে। দেখো এখানে স্টুডেন্ট যেমন শেখার অগ্রগতি বুঝতে পারছে, নিজের স্ব-মূল্যায়ন করতে পারছে নিজেকে, ঠিক সেরকম শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারাও কি করতে পারছেন, তারাও কিন্তু কতটুকু কোনো শিক্ষার্থী বুঝতে পেরেছে সেটাকে তারাও মাপতে পারছেন।
মেজার করতে পারছেন। ওকে, দেখো এই পর্যায়ে শিক্ষার্থীরা তাদের শেখা বিষয়গুলোকে বুঝতে পেরেছে কিনা তা যাচাই করা হয় এবং তাদের দুর্বলতা বা শক্তিশালী দিকগুলোকে চিহ্নিত করা হয়। এই পর্যায়ের লক্ষ্য কি রয়েছে? এই পর্যায়ের লক্ষ্য রয়েছে এই পর্যায়ে কি লক্ষ্য রয়েছে না, শিক্ষার্থীরা তাদের শেখার অগ্রগতিকে নিজেরা মূল্যায়ন করতে পারে, শিক্ষকরাও বুঝতে পারে কতটা উন্নতি হলো না হলো, বোঝাপড়া হয় একটা। এই পর্যায়ের অন্যতম ব্যাপার হচ্ছে দুর্বলতা এবং শক্তিশালী দিকগুলোকে চিনতে পারা। এই যে ধরো আজকে আমি 5E মডেল পড়ালাম, এরপরে প্রশ্ন করলে যদি সবাই রেসপন্স করে এবং বোঝা যাবে যে 10টার মধ্যে কেউ 9টা কেউ 10টা ঠিক করতে পারছে, আবার কেউ হয়তো দুটো প্রশ্ন ঠিক করতে পারছে। তো যে ব্যক্তি এই দুটি প্রশ্ন ঠিক করছে তার কোথাও না কোথাও বুঝতে অসুবিধা আছে। ঠিক সেরকম টিচারও কোনো কিছু পড়ানোর পর যখন জিজ্ঞেস করবে বলো তো এটা কি কেন হলো, তখন যখন দেখবে যে হ্যাঁ এরা উত্তর দিতে পারছে, তার মানে তারা বুঝতে পেরেছে। আর স্বাভাবিকভাবে যারা উত্তর দিতে পারেনি তাদের কোথাও না কোথাও খামতি রয়েছে। এই যে প্রসেস, এটাকে বলা হয় নির্ণায়ক অভীক্ষা। নির্ণায়ক অভীক্ষা, ইংরেজিতে বলা হয় ডায়াগনস্টিক টেস্ট। ওকে, এই নির্ণায়ক অভীক্ষা করে দেখা যায় যে যে সমস্ত শিক্ষার্থীদের নির্ণায়ক অভীক্ষা করে দেখা যায় যে সমস্ত শিক্ষার্থীদের ভালো করে ধরো ব্যাপারগুলো বুঝতে পারেনি, তাদেরকে কি করা হবে, তাদেরকে পরবর্তীতে রেমিডিয়াল টিচিং দেওয়া হবে। রেমিডিয়াল টিচিং অর্থাৎ সেই বিষয়টা পরে কোনো একটা জায়গায় আবারও তাদের বোঝানো হবে। আচ্ছা দেখো, এই যে ইভ্যালুয়েশন, এটা স্বমূল্যায়নের প্রতিফলন। স্বমূল্যায়ন কাকে বলবো না, যখন শিক্ষার্থীরা নিজে থেকে বুঝতে পারবে যে কোনো একটা বিষয় তারা বুঝতে পেরেছে কিনা, সে শিখতে পেরেছে কিনা। এই যেমন ধরো আজকে এটা ক্লাসটা করানোর পর যখন লাস্টের প্রশ্নগুলো আলোচনা করব, তখন সেটাকে দেখে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে হ্যাঁ তোমরা নিজেরা পারছো কিনা বা মোটামুটি কোনো কোথাও প্রবলেম আছে কিনা। ঠিক আছে, এই জিনিসটাকে স্বমূল্যায়ন বলে, যখন তুমি নিজের মূল্যায়ন নিজে করতে পারো। প্রশ্নোত্তর আলোচনা হতে পারে, বিভিন্ন সংক্ষিপ্ত কুইজ, মাল্টিপল চয়েস প্রশ্ন, সংলাপ, কথোপকথন ইত্যাদির মাধ্যমে বোঝা যায় যে কে কতটা বুঝতে পেরেছে। প্রকল্প উপস্থাপন হতে পারে, কোনো কিছু প্রজেক্ট তৈরি করে নিয়ে আসা, কোনো কিছু প্রেজেন্টেশন, কোনো কিছু অ্যাসেসমেন্ট করা, এগুলো। এবং সহপাঠীর মূল্যায়ন, ধরো বলা হলো যে আম, আম, এই যে 5E মডেল পড়ালাম, এবার তোমাদের মধ্যে বলা হলো তোমরা একজন অপরজনকে প্রশ্ন করো, সে উত্তর বলবে এবং সে অন্যজনকে প্রশ্ন করবে। এই মূল্যায়নটাকে বলা হয় সহপাঠীর মূল্যায়ন বা পিয়ার ইভালুয়েশন। ওকে, কোনো কিছু বোঝানোর পর বন্ধুরাই বন্ধুদেরকে সেই বিষয়ে প্রশ্ন করে এবং তারা উত্তর দেয়। তো এই সমস্ত পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা মূল্যায়ন করতে পারি। তো এই হচ্ছে আমাদের 5খানা স্টেজ: এঙ্গেজ, এক্সপ্লোর, এক্সপ্লেন, এলাবোরেট, ইভ্যালুয়েট। এবার এই জায়গায় একটা জিনিস ছোট্ট করে মনে রাখবে, এই যে এঙ্গেজমেন্ট, এটা আমাদের লেসন প্ল্যানের কয়টা স্তর আমরা জানি? 3টে স্তর। এটা কেটে গেছে এই দিক দিয়ে। কি কি না, প্রস্তুতি স্তর, প্রস্তুতি স্তর। ওকে, প্রথম যে প্রস্তুতি স্তর, সেখানে কি করা হয়, সেখানে কুশল বিনিময় করা হয়, তোমরা কেমন আছো, কি করছো ইত্যাদি। এই যে সময়টা প্রথম, এটাকে প্রস্তুতি স্তর বলা হয়। দ্বিতীয় স্তর যেটা রয়েছে সেটা হচ্ছে উপস্থাপন স্তর। উপস্থাপন স্তরে কি করা হয়, উপস্থাপন স্তরে মেন যে পড়ানোর জিনিস সেগুলোকে আলোচনা করা হয়। ওকে, তো এঙ্গেজমেন্ট, এই যে প্রথম সেটা কোন স্তরের অন্তর্গত মনে রাখবো, প্রস্তুতি স্তরের অন্তর্গত। তারপরে এক্সপ্লোর, এক্সপ্লেন এবং এলাবোরেট, এই তিনটেই কিন্তু উপস্থাপন স্তরের অন্তর্গত মনে রাখবো। এবং লাস্ট যে স্টেজ সেটাকে বলা হয় মূল্যায়ন স্তর। ওকে, মূল্যায়ন স্তর। আচ্ছা, তাহলে একটা পাঠটিকা বা একটা ক্লাসের মোট যে 40টা মিনিট থাকে সেটা কয়টা স্তরে বিভক্ত, আমরা লেসন প্ল্যান করার সময় এগুলো দেখবে করেছিলে ডিএলএড কলেজে, 3টে স্তরে বিভক্ত: প্রস্তুতি, উপস্থাপন এবং মূল্যায়ন। এঙ্গেজমেন্ট এটা প্রস্তুতি স্তরের অন্তর্গত, মূল্যায়ন বা ইভ্যালুয়েশন লাস্ট, এটা মূল্যায়ন স্তরের অন্তর্গত। বাদ বাকি 3টে এক্সপ্লোর, এক্সপ্লেন এবং এলাবোরেট, এটা তিনজনেই উপস্থাপন স্তরের অন্তর্গত। তো যদি পরীক্ষায় প্রশ্ন দেয় এক্সপ্লেন কোন স্তরের অন্তর্গত, আশা করি করতে পারবে। আচ্ছা, এতদূর পর্যন্ত, এরপর প্রশ্ন আছে, ছোট্ট টপিক ছিল, এতদূর পর্যন্ত বুঝতে 5E কারোর কোথাও কোনো রকম অসুবিধা আছে কিনা আমাকে একটু বলো কমেন্টে।
বলবে একটু কার কোথায় অসুবিধা।